দ্বিতীয় বর্ষের মেয়েরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের যে ক্লাসটা নিব, আমরা গতদিন পড়েছিলাম তোমার দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় আরোহের শ্রেণীবিভাগ। এই চ্যাপ্টারটা আমরা শেষ করেছি। এই চ্যাপ্টারে আমরা পড়েছি আরোহ কাকে বলে, আরোহমূলক লম্ফ, এরপরে হচ্ছে আরোহ প্রথমত দুই প্রকার, প্রকৃত অপ্রকৃত। প্রকৃত আরোহ তিন প্রকার, বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক সাদৃশ্য অনুমান। অপ্রকৃত আরোহ তিন প্রকার, পূর্ণাঙ্গ আরোহ, পরে হচ্ছে ঘটনা সংযোজন আর যুক্তিসমূলক আরোহ। আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা এই ক্লাসটায় মূলত এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো হয়ে থাকে সেই প্রশ্নগুলোর একটু ধরন সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো, যেহেতু তোমরা সৃজনশীল প্রশ্নের উপর পরীক্ষা দাও, সৃজনশীল প্রশ্ন কিন্তু কখনোই কি করা যায় না, এটা তোমাদের সাজেশন দেওয়া যায় না। কারণ সৃজনশীল প্রশ্ন মানেই হচ্ছে এখানে নতুন কিছু থাকবে, সৃজনশীল কিছু থাকবে, যা থেকে তুমি তোমার মেধা প্রয়োগ করবে। যা পড়েছো সেই বিষয়টি তুমি ধরতে পারছো কি না, বুঝতে পারছো কি না, সেই অনুযায়ী তুমি এর উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাই না? কাজে আমি যে বলে দিব যে এই প্রশ্ন আসবে, এটা তুমি পড়ো, এইভাবে কিন্তু কখনোই এটা বলা যাবে না। তবে তোমাদের একটা সাধারণ একটা জানার বিষয় যেটা সবসময় থাকে, সেটা হচ্ছে যে আমরা আসলে ঠিক বুঝতে পারি না প্রশ্নটা কোন জায়গা থেকে এসেছে। এটার আসলে মূল কারণ হচ্ছে তোমরা মূল বিষয়টা ঠিক মতো পড়ো না। মূল বিষয়টা সম্পর্কে যদি আমাদের ধারণাটা স্পষ্ট থাকে, তাহলে কিন্তু আমাদের পক্ষে তোমার উদ্দীপকে যে ঘটনাটা বা যে গল্পটা থাকে বা যেভাবে উপস্থাপন করা হয়, সেটা কিন্তু চট করে আমাদের বুঝে ফেলার কথা। কিভাবে? যদি আমি মূল বিষয়টা বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, যেমন ধরো বৈজ্ঞানিক আরোহটা তুমি খুব ভালো করে বুঝো, কিংবা অবৈজ্ঞানিক কিংবা সাদৃশ্য, তুমি মূল বিষয়টা ভালো মতো বুঝতে পারো বা বুঝতে পেরেছো, তাহলে কিন্তু এর সাথে রিলেট করে যখন একটি সৃজনশীল প্রশ্ন হবে, তখন তোমার পক্ষে সেটা বুঝতে পারা বা বুঝে নেওয়া খুব কঠিন হওয়ার কথা নয়। আমি চেষ্টা করব একটু ধারণা দেওয়ার জন্য। আমি যেগুলো বলবো সেগুলোই যে একেবারে শতভাগ এভাবেই হবে প্রশ্ন, তা কিন্তু নয়। আমি একটু ধারণা দিতে পারি তোমাদেরকে, আমি একটু সাহায্য করতে পারি তোমাদেরকে বুঝে নেওয়ার জন্য। যেমন ধরো বৈজ্ঞানিক আরোহের উপরে যদি সৃজনশীল প্রশ্ন হয়, তাহলে সেখানে যে বিষয়টা থাকবে, আমরা জানি বৈজ্ঞানিক আরোহে আমরা যে উদাহরণটা পড়েছি, করিম রহিম যদু মধু মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। এখানে মূল বক্তব্যটা যেটা, সেটা হচ্ছে কোনো একটি শ্রেণী সম্পর্কে তার একটি সামগ্রিক চিত্র বা সামগ্রিক বিষয় সম্পর্কে সিদ্ধান্ত তৈরি করা, এবং যার পেছনে নিয়মবর্তিতা নীতি ও কার্যকরণ এই দুইটিকে প্রয়োগ করা হয় এবং সিদ্ধান্ত হয় নিশ্চিত। কাজে আমরা যখন বলছি সকল মানুষ হয় মরণশীল, এটি কিন্তু একটি নিশ্চিত সিদ্ধান্ত। কাজে এর উপরে যদি কোনো উদ্দীপক হয়, তাহলে তোমার যদি ভাগ্য ভালো থাকে, এমনও হতে পারে তুমি এই উদ্দীপকটাই পেয়ে যেতে পারো। করিম রহিম যদু মধুর জায়গায় আমরা অন্য চারটা নাম হয়তো ব্যবহার করলাম, এরা মারা গেছে সুতরাং সব মানুষ মারা যাবে। তাহলে তো তোমার পক্ষে ধরতে পারাটা কোনো বিষয়ই না, তাই না? আচ্ছা, আর আমি আরেকটা ক্লাসে বোধহয় তোমাদের বলেছিলাম যে সরাসরি যদি এভাবে নাও থাকে, ধরো তোমার দাদা মারা গেল বা তোমার বাবা মারা গেল বা পরিবারের কেউ একজন মারা গেল, তোমাকে একজন সান্ত্বনা দিতে এসে বললো যে এরকম তো সবাই মারা যায়, কেউ কি আর বেঁচে থাকে, দেখো না অমুকে মারা গেছে, অমুকে, এরকম তোমার যে আত্মীয় যে মারা গেল, আমরাও তো থাকবো না, আমরাও মারা যাব, এরকম যদি কোনো গল্প থাকে, তখনও কিন্তু আমরা বুঝে ফেলবো যে বিষয়টা কোথায় যাচ্ছে, আসলে শেষ পর্যন্ত কথাটা কোথায় যাচ্ছে, ওই সার্বিক সত্যের দিকে চলে যাচ্ছে। সুতরাং সকল মানুষ হয় মরণশীল, তার মানে এটি বৈজ্ঞানিক আরোহের কথাই বলা হয়েছে। কিংবা ধর আমরা মানুষও বাদ দিই, যদি বিভিন্ন প্রাণী সম্পর্কেও বলা হয়, তাই না,
যে গরু মরণশীল, ছাগল মরণশীল, সিংহ মরণশীল, বাঘ মরণশীল, কীটপতঙ্গ মরণশীল, গাছ মরণশীল, ঠিক আছে? সুতরাং সমস্ত প্রাণীকুল মরণশীল, এটাও থাকতে পারে। তাহলেও কি রিলেটেড হচ্ছে না আমাদের মূল বিষয়টার সাথে? হচ্ছে। তাহলে এটিও তখন কি হবে? বৈজ্ঞানিক আরোহের থেকে দেওয়া হয়েছে বলে আমরা ধরতে পারবো বা বুঝে নিব। ঠিক আছে? আচ্ছা, এই গেল তোমার বৈজ্ঞানিক আরোহের কথা। এবার আমরা আসি অবৈজ্ঞানিক আরোহে। অবৈজ্ঞানিক আরোহের যে বিষয়টি, সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা খেয়াল করবে, উদাহরণের গল্পটা যাই হোক, সেখানে কোনো একজন ব্যক্তির অভিজ্ঞতার কথা বলা হয়েছে। আমি এই পর্যন্ত দেখিয়াছি। সেটা সব কালো রঙের কাক হতে পারে, সব সাদা রঙের বক হতে পারে, এই ধরনের যে কোনো জিনিস হতে পারে, যে আমি এই পর্যন্ত এরকমই দেখিয়ে আসিয়াছি। তার মানে এটা অভিজ্ঞতার কথা বলা হয়েছে, অভিজ্ঞতার জগতের কথা বলা হয়েছে। আমার চারপাশ থেকে সংগ্রহ করা তথ্যগুলোর কথা বলা হয়েছে। আমি এই পর্যন্ত দেখিয়াছি। এই দেখিয়াছি, কোথায় দেখিয়াছি? কেউ যদি বলে আমি দেখিয়াছি, সে কোথায় দেখিয়াছে? তার চারপাশে যা ঘটছে সেখান থেকে। তার মানে অভিজ্ঞতার জগৎ থেকে, প্রকৃতির নিয়মবর্তিতার নীতি, প্রকৃতি থেকে। তখন আমরা বুঝতে পারবো এটি হচ্ছে অবৈজ্ঞানিক আরোহের উদাহরণ। ঠিক আছে? গল্প কি থাকবে সেটা তুমিও জানো না, সেটা আমিও জানি না। কিন্তু আমরা কি করব, যখনই দেখব কোনো একজনের অভিজ্ঞতার কথা বলা হয়েছে, এই পর্যন্ত দেখা গিয়েছে যে, ঠিক আছে, আমি এ পর্যন্ত দেখিয়েছি, এটাও হতে পারে, কিংবা এই পর্যন্ত দেখা গিয়েছে যে, আমিটা উজ্জ্বল থাকতে পারে। দেখা গিয়েছে যে সব কাক কালো, সব বা বক সাদা। ঠিক আছে? এই ধরনের যে কোনো তথ্য একই ধরনের দেখতে 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 এই ধরনের কোনো অভিজ্ঞতার কথা যদি সৃজনশীল প্রশ্নে ব্যবহার করা হয়, তখন আমরা বুঝতে পারবো এটি হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ থেকে নেওয়া হয়েছে। আমাদের হচ্ছে ধরতে পারাটাই হচ্ছে আসল কথা। এরপরে যে ভিতরের প্রশ্নগুলো, ক খ গতে যে প্রশ্নগুলো থাকবে, ক খ তো তোমার ইন্ডিভিজুয়াল প্রশ্ন থাকবে, যে কোনো জায়গা থেকে থাকতে পারে এই পুরো চ্যাপ্টার থেকে। ঠিক আছে? অবৈজ্ঞানিক আরোহে হয়তো যদি সৃজনশীল প্রশ্নটা হয়, কিন্তু এখানে ক খ তোমার বৈজ্ঞানিক থেকেও থাকতে পারে, সাদৃশ্য থেকে থাকতে পারে, যুক্তিসাম্য থেকে, যে কোনো জায়গা থেকে থাকতে পারে ক খর প্রশ্নগুলো। ঠিক আছে? আমাদের মূল কথাটাই ছিল হচ্ছে গ আর ঘ নিয়ে। কারণ গ আর ঘতেই আমাদের বলতে হয়, গতে বলতে হয় এটা কোন আরোহ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ পাঠ্যপুস্তকের কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, এটা আমাদের ধরতে হয় গতে। আর ঘতে হচ্ছে এই সম্পর্কে যা চাওয়া হয়, এর বৈশিষ্ট্যগুলো কি, অমুকের সাথে এর পার্থক্য কি, এটা কি প্রকৃত আরোহ কি না, এগুলো হচ্ছে তোমার ঘতে যেয়ে থাকবে। ঠিক আছে? সেগুলো তো আমরা পড়েছি। আমি আজকে পড়ার দিকে যাব না, আজকে আমি যাব হচ্ছে প্রশ্নের দিকে। প্রশ্নটা কি হতে পারে, প্রশ্নটা কোন ধরনের, কোন স্টাইলের হতে পারে। আমার পক্ষে যতটুকু তোমাদেরকে সাহায্য করার, আমি যতটুকু পারছি ততটুকু করার চেষ্টা করছি। তাহলে এইগুলো তোমার অবৈজ্ঞানিক আরোহ। তাহলে অবৈজ্ঞানিক আরোহে কি থাকবে? অবাধ অভিজ্ঞতা, একই ধরনের তথ্য। অবাধ অভিজ্ঞতা মানে একই ধরনের পাচ্ছি, একই ধরনের আমরা তথ্য পাচ্ছি, এই পেতে 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 একসময় মনে হয় জিনিসটা এরকমই হবে। এটাকে বলে অবাধ অভিজ্ঞতা। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাই প্রকৃত আরোহের আরেকটা, সেটা হচ্ছে সাদৃশ্য অনুমান। সাদৃশ্য অনুমান থেকে যদি প্রশ্ন হয়, সৃজনশীল প্রশ্ন, সাদৃশ্য অনুমানের উদাহরণটা আমরা কি পড়েছিলাম? পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে মিলের দিক থেকে, তাই না? যেমন তোমার মাটি, বায়ু, এরপরে হচ্ছে তোমার মাটি বায়ুর সাথে আছে এর ভৌগোলিক অবস্থা, ভূতত্ত্ব, এগুলোর সাথে মিল আছে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে, সুতরাং মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব আছে। এই তো গেল আমরা যেটা বই থেকে পেয়েছিলাম উদাহরণটা। আবারও বলছি, তোমার ভাগ্য যদি ভালো থাকে এই উদাহরণটাই হয়তো থাকতে পারে। ঠিক আছে? একেবারে যে সম্ভাবনা নেই তা নয়, যে তোমরা যে বলবে যে বই থেকে যা আছে সেটা কখনোই আসবে না, না, এটাও দিতে পারি, আমরা এটাও মাথায় রাখবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যদি এটা না দিল, ঠিক আছে, তাহলে অন্য কোনো ধরনের উদ্দীপকে অন্য কোনো ধরনের গল্প আসবে। ঠিক আছে? আচ্ছা, গল্পটা যেরকমই আসুক না কেন, আমরা কি করে বুঝতে পারবো যে এটি সাদৃশ্য থেকে এসেছে?
এটি বোঝার একটি সহজ উপায় হচ্ছে এখানে মতো শব্দটি ব্যবহার করা হবে। ওই যে ওইখানে যেমন ছিল পৃথিবীর মতো মঙ্গল গ্রহ, সেরকম মতো শব্দটি ব্যবহার করা হবে। বাঘ দেখিতে বিড়াল দেখিতে বাঘের মতো, ঠিক আছে। এরপরে হচ্ছে মানুষের মতো রেডিও হাসে কাঁদে গান গায়। এই যে মতো শব্দটা, মতো দিয়ে আমরা আসলে কি কি বোঝাতে চাই, দুইটা বিষয়ের মধ্যে একটি মিলের সম্পর্ক বোঝানোর চেষ্টা করি মতো দিয়ে। যেমন ধরো আমরা এমনিতেও যদি বলি না যে ও দেখতে ওর মতো, তার মানে আমরা কি বুঝাই, মতো দিয়ে এখানে আমরা কি বুঝাচ্ছি, মিল বুঝাচ্ছি না অমিল বুঝাচ্ছি, মিল বুঝাচ্ছি। অমুকে দেখতে তার মতো, মানে তাদের চেহারায় মিল আছে, এটা বোঝানোর জন্য আমরা মতো শব্দটা ব্যবহার করি। তাহলে সাদৃশ্য অনুমানের ক্ষেত্রে যদি কোনো গল্প দেওয়া হয় বা উদাহরণ হিসাবে যাই ব্যবহার করা হোক না কেন, সেখানে কি করা হবে, মতো শব্দটা প্রয়োগ করা হবে। দুইটা বিষয়ের মধ্যে তুলনা করতে যে মতো শব্দটা ব্যবহার করা হবে। মতো শব্দটা ব্যবহার করলেই আমরা বুঝবো যে এটা দেখিতে তাহার মতো বা এটার মতো এটা, তার মানে এদের মধ্যে একটা মিল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তখনই আমরা চট করে বুঝে যাব এটি হচ্ছে সাদৃশ্য অনুমানের উদাহরণ। তবে একটা জিনিস খেয়াল রাখবে যে এই সাদৃশ্য অনুমানের উদাহরণটা দুই রকম হতে পারে, সাধুও হতে পারে অসাধুও হতে পারে। অর্থাৎ উদাহরণ যেটা ব্যবহার করবে সেটিতে যে মিলগুলো দেখানো হবে সেটি যদি গুরুত্বপূর্ণ মিল হয় তাহলে সাধু, আর যদি গুরুত্বহীন মিলের ভিত্তিতে উদাহরণটা ব্যবহার করা হয় তাহলে সেটি হচ্ছে অসাধু। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারবো সাদৃশ্য থেকে কি ধরনের প্রশ্ন হবে বা কি ধরনের প্রশ্ন হলে কোন শব্দগুলো ব্যবহার করা হলে আমরা বুঝতে পারবো যে এটি সাদৃশ্য অনুমান থেকে নেওয়া হয়েছে। কি থাকবে, মতো। দুইটি ঘটনা বা বস্তুর মধ্যে, দুইটি ব্যক্তি বা অবস্থার মধ্যে মতো শব্দটি ব্যবহার করা হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের তিনটা হলো। ঠিক আছে, এবার আমরা চলে যাই অপ্রকৃত আরোহের তিনটা। অপ্রকৃত আরোহের প্রথম যেটা ছিল সেটা ছিল পূর্ণাঙ্গ আরোহ। পূর্ণাঙ্গ আরোহটা কোনটা ছিল, যেখানে সবগুলো উদাহরণ কি করা হয়, গণনার অন্তর্ভুক্ত করা হয়। প্রত্যেকটা উদাহরণ পর্যবেক্ষণ করে তারপরে সিদ্ধান্ত অনুমান করা হয়, একটা উদাহরণ পর্যবেক্ষণ থেকে বাদ দেওয়া হয় না। তাহলে এখানে যে কোনো গল্প ব্যবহার করা হোক না কেন, এটা আমার মনে হয় তোমরা ধরতে বা বুঝতে পারবে। আরেকটা জিনিস খেয়াল রাখবে যে সবার কথা বলা হচ্ছে, কিন্তু এই সবার পরিমাণটা কি গণনার অন্তর্ভুক্ত না গণনার বাইরে, অসীম না সসীম। যেমন আমি যখন বলছি ঝুড়ির সবগুলো আম হয়, তখন কিন্তু আমি বুঝতে পারি এটি গণনার অন্তর্ভুক্ত বা আওতাভুক্ত, এটা গোনা সম্ভব। সসীম, এর সংখ্যাটা সসীম, এটা আমি গুণে বলতে পারবো, ঝুড়ির সবগুলো আম আমি গুনতে পারবো। কিন্তু যখন আমি বলছি সকল মানুষ হয়, তখন এখানেও কিন্তু আমি ওখানেও ব্যবহার করছি সকল আম, এখানেও আমি ব্যবহার করছি সকল মানুষ। কিন্তু খেয়াল করে দেখো, সকল মানুষের সংখ্যা কিন্তু গণনার আওতাভুক্ত নয়। সকল মানুষকে কখনো গুণে শেষ করা যাবে না, এর সংখ্যা বা পরিমাণ হচ্ছে অসীম। কাজেই যখনই কোনো সম্পূর্ণ তথ্য ব্যবহার করা হবে এবং এই সম্পূর্ণ তথ্যের ভিতরে যা থাকবে সেটা গণনার অন্তর্ভুক্ত বা গণনা করা সম্ভব, গণনার আওতাভুক্ত, তখন আমরা বুঝতে পারবো এটি একটি পূর্ণাঙ্গ আরোহের উদাহরণ। ঠিক আছে, এটি একটি পূর্ণাঙ্গ আরোহের উদাহরণ, যেখানে কি থাকবে, প্রত্যেকটা দৃষ্টান্ত পর্যবেক্ষণের অন্তর্ভুক্ত থাকবে, একটি দৃষ্টান্ত পর্যবেক্ষণের বাইরে থাকবে না। অর্থাৎ সম্পূর্ণ জানা, অজানা বলে একটিও থাকবে না, একটিও বাকি থাকবে না যা আমি জানি না। ঠিক আছে, তাহলে সবই জানার অন্তর্ভুক্ত এবং সংখ্যা সসীম। এই ধরনের যদি কোনো উদাহরণ ব্যবহার করা হয় তখন আমরা ওই উদ্দীপকের আলোকে আমরা চট করে বুঝে যাব এটি হচ্ছে একটি পূর্ণাঙ্গ বা পূর্ণ গণনামূলক আরোহের উদাহরণ। ওকে, আচ্ছা, এখন আমরা যাই ঘটনা সংযোজন। ঘটনা সংযোজন হচ্ছে ঘটনার বিভিন্ন অংশগুলোকে একসাথে সংযোজিত করা। তাহলে উদ্দীপকে যদি এমন কিছু থাকে যে বিভিন্ন অংশের কথা বলা হয়েছে,
যে একজন কি করলো, এইটা দেখলো ওইটা দেখলো, এভাবে দেখতে দেখতে এক সময় এসে সে বললো যে হ্যাঁ, পূর্ণাঙ্গ চিত্র হচ্ছে আসলে এটা, বা সম্পূর্ণ ঘটনাটা হচ্ছে আসলে এটা। অর্থাৎ প্রথমে পর্যবেক্ষণের মধ্যে কি থাকবে, ঘটনাগুলোর অংশ বিশেষের পর্যবেক্ষণ থাকবে, আংশিক 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 আংশিক। এরপরে সেটা কি করা হবে, অংশগুলোকে একসাথে একত্রিত করা হবে। তাহলে এগুলোকে একত্রিত করা হলে সেটা হচ্ছে ঘটনা সংযোজন। ঘটনা সংযোজনের উদাহরণটা আমরা কি পড়েছিলাম, ওই যে নাবিকের নৌ পরিচালনা করা, একটি ভূখণ্ডের চারিদিক থেকে ঘুরে এসে দেখলো যে সম্পূর্ণটা পানি দ্বারা বেষ্টিত, এবং এর থেকে সে সিদ্ধান্ত নিল এটি একটি দ্বীপ। তাহলে এই উদাহরণটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের খুবই ভাগ্য বলে আমরা চট করে বুঝতে পারবো। কিংবা এরকমও থাকতে পারে যে একজনকে একটা পাজল গেম খেলতে দেওয়া হলো, ধরো তোমার বাংলাদেশের যে মানচিত্র সেটা একটা পাজল গেম তোমাকে দেওয়া হলো। পাজল গেমে আমরা কি করি, মানচিত্রটা টুকরা টুকরা হয়ে থাকে, তাই না? এরপরে এই টুকরাগুলোকে আমরা কি করি, মিলিয়ে যদি ঠিকঠাক মতো করে মিলাতে পারি তাহলে কি হবে, সমগ্র চিত্রটা আমাদের সামনে সামগ্রিকভাবে ফুটে উঠবে, তাই না? এটাও কিন্তু ঘটনা সংযোজন। যদি তোমার গল্পটা এরকম থাকে তাহলে যেন আমরা বুঝতে পারি এটি ঘটনা সংযোজন, অর্থাৎ এর অংশগুলো আলাদা ছিল, সেগুলোকে আমি একত্রিত করে পূর্ণ চিত্রটা তুলে ধরা। ঠিক আছে, ওকে। এবার আমরা চলে যাই শেষেরটায়। শেষেরটা কি ছিল, যুক্তি সাম্যমূলক। এটি খুবই সহজ। এর উদাহরণটা সাধারণত জ্যামিতিক হবে, যে একজন টিচার ক্লাস নিচ্ছেন, ক্লাস নিয়ে উনি ছাত্রদের বুঝাচ্ছেন যে এবিসি একটি ত্রিভুজ, এর 3 কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণের সমান। এরকম যে কোনো জ্যামিতিক ফিগারের কথা যখন আসবে উদ্দীপকে, তখন আমরা বুঝতে পারবো এটি হচ্ছে যুক্তি সাম্যমূলক আরোহ। কারণ আমরা আগেই বলেছিলাম যুক্তি সাম্যমূলক আরোহের বেশি প্রয়োগ হয় জ্যামিতিতে, যার জন্য এর আরেক নাম হচ্ছে জ্যামিতিক আরোহ। ঠিক আছে, তাহলে আমরা জ্যামিতিক কোনো যদি থাকে তাহলে আমরা চট করে বুঝতে পারবো এটি হচ্ছে জ্যামিতিক বা যুক্তিসম্মূলক আরোহের উদাহরণ। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা আমরা আগেই পড়ে শেষ করেছি। আজকে এই চ্যাপ্টার সম্পর্কে কী ধরনের প্রশ্ন হতে পারে, প্রশ্নের ধারা কেমন হতে পারে সেটা আমি তোমাদেরকে একটু আলোচনা করে দিলাম। আমি আগেও কিন্তু বলেছি যে আমি যেটা বলছি, আমি যেভাবে বলছি এটাই যে 100% হবে তা না, তবে অনেকটা এরকমই হবে, অধিকাংশ ক্ষেত্রে এরকমই হবে। তোমরা একটু ভালো করে বুঝে নেবে। আবারও বলছি, মূল আরোহগুলো তোমরা ঠিকঠাক মতো উদাহরণসহ বুঝে নেবে। বৈজ্ঞানিক আরোহ উদাহরণ কি, করিম রহিম যদু মধু সকলেই মননশীল, সুতরাং সকল মানুষের মননশীল। অবৈজ্ঞানিক আরোহ কোনটা ছিল, এ পর্যন্ত যত কাক দেখিয়াছি সব কালো, সুতরাং সকল কাক হয় কালো। সাদৃশ্য অনুমানের উদাহরণ কোনটা ছিল, পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের মাটি পানি বায়ু ইত্যাদি বিষয়ে মিল আছে, পৃথিবীতে জীবের বসবাস আছে, সুতরাং মঙ্গল গ্রহে জীবের বসবাস আছে। এরপরে ছিল পূর্ণাঙ্গ বা পূর্ণগণমূলক আরোহ। উদাহরণ কি ছিল, ঝুড়ির সবগুলো আম খেয়ে দেখলাম মিষ্টি, সুতরাং ঝুড়ির সব আম হয় মিষ্টি। ঠিক আছে, আচ্ছা। এরপরে ঘটনা সংযোজন কি ছিল, একজন নাবিক কি করলো, একটি ভূখণ্ডের সামনে এসে পৌঁছালো, ভূখণ্ডের সম্পর্কে তার কোনো ধারণা নেই, একদম একেবারে নতুন একটি ভূখণ্ড। তখন সে কী করলো, তার নৌকাটি নিয়ে সে এর চারিদিকে পরিভ্রমণ শুরু করলো এবং সম্পূর্ণটা ঘুরে এসে দেখলো যে সে একই জায়গায় ফেরত আসলো। এবং এরপরে সে কী করলো, যা যা দেখেছিল সেগুলোকে একত্রিত সন্নিবেশ করার পরে তার যে ধারণাটি তৈরি হলো যে এটি একটি দ্বীপ। এটা ছিল ঘটনা সংযোজনের উদাহরণ। আমরা অবশ্যই প্রত্যেকটি আরোহ তার উদাহরণ সব মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা। আর লাস্টেরটা কি ছিল, যুক্তিসম্মূলক আরোহ। যদি কোনো একটি ঘটনাকে একটি যুক্তি দিয়ে প্রমাণ করা যায় তাহলে সমজাতীয় সব ঘটনাকে ওই যুক্তি দিয়ে প্রমাণ করা যাবে। উদাহরণ কি ছিল, এবিসি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, সুতরাং সকল ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। ঠিক আছে, আচ্ছা। আমি জানি না তোমাদেরকে কতটুকু সাহায্য করতে পারলাম, আমি চেষ্টা করেছি। তোমরা এই কথাগুলো মনে রাখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, এবং আমি যেভাবে বললাম সেভাবে চেষ্টা করবে। আমি আশা করছি তোমাদের এটা কাজে আসবে। তো তোমরা সেইভাবে বোঝার চেষ্টা করবে, ধরার চেষ্টা করবে। তাহলে আমরা আগামী ক্লাসে
আমরা পড়ব হচ্ছে তোমাদের যে শর্ট যে সিলেবাস ছিল সেটার পরবর্তী অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়টা হচ্ছে প্রকল্পের অধ্যায়। আমরা পরবর্তীতে প্রকল্পের অধ্যায়টা পড়ব। প্রকল্পের অধ্যায় মনে হয় আমরা খুব বেশি আগে পড়ি নাই, কিছুদিন আগেই মাত্র পড়েছি। সেজন্য তারপরও যেহেতু আমরা নতুন একটা সিলেবাস পেয়েছি, ছোট্ট একটা সিলেবাস পেয়েছি, আমরা সে অনুযায়ী আবারও সেগুলোকে একটু ঝালিয়ে নিব। তাহলে আমরা আগামী ক্লাসে পড়ব হচ্ছে চতুর্থ অধ্যায়, আর অধ্যায়টা হচ্ছে প্রকল্প। ঠিক আছে? তাহলে ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।